হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। কেমন লাগছে আমাদের ক্লাস? হ্যাঁ, চলো আজ আমরা আমাদের নেক্সট ক্লাসের সঙ্গে সূত্র ধরে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাইন্ডস অফ সেন্টেন্স পার্ট 2। হ্যাঁ, পার্ট 2 বলছি এই কারণে, আমরা কাইন্ডস অফ সেন্টেন্সের প্রথম অংশটা আগের ভিডিওতে শেষ করেছি। সেখানে আমরা অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু পারপাস সেন্টেন্সকে 4 ভাগে ভাগ করা যায় সেটা জেনেছি। সেগুলো হলো মোটামুটি ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তাদের সম্পর্কে বর্ণনা, তাদের উদাহরণ সব আমরা জেনেছি এবং বেসিক স্ট্রাকচার অফ এ সেন্টেন্স সেটা আমরা জেনেছি। আজ আমাদের বিষয় টাইপস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ গঠন অনুযায়ী বাক্য কত ধরনের হয় আমরা যাব সেই বিষয়ে। তার আগে একটু বলে নিই, তোমরা যারা ইংলিশ স্পিকিং কোর্সে অলরেডি নাম লেখাতে শুরু করেছো তাদের বলি, এই পার্টগুলো অর্থাৎ গ্রামারের পার্টগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা সময় হলেই এই ভিডিওগুলো দেখতে থাকো। যারা এখনও ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেয়া হয়ে থাকে সেটা পাওনি বা এনরোল করাতে পারোনি, তারা গ্রামারের ভিডিওগুলো দেখো। হোয়াটসঅ্যাপ লিঙ্ক খোলা রয়েছে, সেখানে নিজেদের নাম লেখাও। এই ভিডিওর ডিটেলসে তোমরা হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবে। সেখানে একটা ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস হচ্ছে, সবাই সেখানে এনরোল করাতে পারে। শুধুমাত্র আমাদের স্লট আছে 50 জনের গ্রুপ। 50 জনের গ্রুপ হয়ে গেলে গ্রুপ বন্ধ করে দেওয়া হচ্ছে। চলো আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় অংশ। তাহলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচারে আমরা 3টে ভাগ পাবো। হ্যাঁ, কি কি? সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। কে আমরা যা যা শিখবো তার একটা ব্রিফ নোট এখানে দেখে নিই। এই লেসনটা শেষ হওয়ার পর তোমরা জানবে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে। আমরা সেন্টেন্স পড়ছিলাম, কিন্তু সেন্টেন্সের আগের অংশ হচ্ছে ক্লজ। তো সেই ক্লজ তারও অনেক ভাগ আছে, কিন্তু বেসিক যে ফিচার্স সেই ফিচার্সগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। আর এই যে স্ট্রাকচার অনুযায়ী আমরা 3টে টাইপের সেন্টেন্স পেলাম, সেই স্ট্রাকচারগুলো কি কি সেটাও দেখব। আর সেগুলো মিনিংফুল কনটেক্সটে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ অর্থবহভাবে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব। তাহলে স্ট্রাকচারে আমরা প্রথমেই বলেছিলাম যে সিম্পল সেন্টেন্স আসবে। সিম্পল সেন্টেন্সটা কিরকম হয়? একটা সাবজেক্ট আর একটা ভার্ব, ওকে, আর কিছু কমপ্লিমেন্টস থাকতে পারে, কিছু অবজেক্টস থাকতে পারে, কিছু আদার ওয়ার্ডস থাকতে পারে, কিছু এক্সটেনশন থাকতে পারে। ওকে, তো কিরকম হতে পারে একটা উদাহরণ, যে শি স্মাইলস, ওকে, বা শি স্মাইলড, একটা সিম্পল সেন্টেন্সের একটা উদাহরণ। এটাই যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করি তখন কি হয়? কম্পাউন্ড সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার কিরকম? 2 or more সিম্পল সেন্টেন্স। আগে আমরা দেখলাম সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা সেন্টেন্স, একটা সাবজেক্ট, একটা ভার্ব। কিন্তু যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে আসছি তখন দুটো দুটো করে, দুটো সাবজেক্ট, দুটো ভার্ব, এইভাবে। আর তার সঙ্গে কিছু লিঙ্কার্স যেমন অ্যান্ড, বাট, সো, হ্যাঁ, এগুলোকে আমরা কোঅর্ডিনেটরও বলে থাকি, কনজাংশনও বলে থাকি। ওকে, এই সমস্ত থাকবে। আরেকটা পার্ট আছে, সেটা যাওয়ার আগে একটা উদাহরণ দেখে নিন। কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ, শি স্মাইলড অ্যান্ড শি লাভড। দেখো, আমরা সিম্পল, আমরা পাশেই রেখেছি। সিম্পল সেন্টেন্সে করেছিলাম শি স্মাইলড, কম্পাউন্ড সেন্টেন্সে সেই অংশটা শি স্মাইলড অ্যান্ড শি লাভড। ওকে, আমরা কমপ্লেক্স সেন্টেন্সটাও একটু দেখি। কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে, কি থাকবে? কমপ্লেক্স সেন্টেন্সে অ্যান ইন্ডিপেন্ডেন্ট আইডিয়া অ্যান্ড ডিপেন্ডেন্ট আইডিয়া। হ্যাঁ, এই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট এই সমস্ত ব্যাপারগুলো আমরা নেক্সট স্লাইডে আমরা সব দেখে নেব। তার আগে একটা উদাহরণের সাহায্যে দেখে নিই। শি স্মাইলস হোয়েন শি ইজ হ্যাপি। তাহলে সিম্পল সেন্টেন্সে আমরা কি দেখলাম? একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং জয়েন করার জন্য অ্যান্ড, বাট এরকম কোঅর্ডিনেটর বা কনজাংশন থাকছে। আর কমপ্লেক্স সেন্টেন্সে কি হচ্ছে? একটা ইন্ডিপেন্ডেন্ট, এখানে কিন্তু দুটো নয়। সিম্পল সেন্টেন্সের মতো একটা,
আর তার সাথে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ এসে যুক্ত হচ্ছে। অর্থাৎ কমপ্লেক্স মানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট কথার অর্থ হলো নির্ভরশীল, আর একটা ইন্ডিপেন্ডেন্ট যা কারোর উপরে নির্ভর নয়, স্বাধীন বাক্য। ওকে, এবার কোনো বইতে তোমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ছাড়াও আরও একটা সেন্টেন্স পাবে, কম্পাউন্ড কমপ্লেক্স। কখনো কমপ্লেক্স সেন্টেন্সের সাথে আরও একটা কম্পাউন্ড জুড়ে যায়, মাল্টিপল সেন্টেন্স নিয়ে তৈরি হয় এরকম কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা বলবো একটা সেন্টেন্স কি করে হয়, কতগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসে এবং একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে। তো একটা সেন্টেন্সের আমাদের বেসিক জিনিস বুঝতে হলে আগে জানতে হবে সেটা ওয়ার্ড থাকবে। ওয়ার্ড থেকে ওয়ার্ডগুলো কতগুলো পাশাপাশি বসে তৈরি হয় একটা ফ্রেজ। সেটা একটা সম্পূর্ণ সেন্টেন্স কিন্তু নয়, সেন্টেন্সের একটা পার্ট। ফ্রেজ সেকেন্ড পার্ট, থার্ড পার্টে আসে ক্লজ। ফান্ডামেন্টাল রুলসগুলো রয়েছে গ্রামারে, সেখানে যখন আমরা আসবো হায়ারার্কি অনুযায়ী যদি আমরা দেখি সেখানে 5টা টায়ার আছে। সেই 5টা টায়ারের একদম লাস্টে গিয়ে সেন্টেন্স। প্রথমে মরফিম, তারপর ওয়ার্ড, তারপর ফ্রেজ, তারপর ক্লজ, তারপর সেন্টেন্স। ফ্রেজ বলেও তো একটা ব্যাপার আছে। ফ্রেজটা কি? ফ্রেজ কথার অর্থ হচ্ছে একটা শব্দাংশ, বাক্যের একটা অংশ, ছোট্ট একটা পার্ট। কি থাকে তার মধ্যে? দেখো, সেন্টেন্সের মধ্যে সাধারণত একটা সাবজেক্ট থাকতে পারে, আরেকটা ভার্ব থাকতে পারে, আরেকটা অবজেক্ট থাকতে পারে, বা কমপ্লিমেন্টস থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে। এই যে ব্যাপারটা, এর মধ্যে আমরা কিন্তু ফ্রেজও পাবো, ক্লজও পাবো। অর্থাৎ ফ্রেজ পেলে তার মধ্যে পুরো সেন্টেন্স পাবো না, বা ক্লজ পেলে পুরো সেন্টেন্স পাবো না, কিন্তু একটা সেন্টেন্স পেলে তার মধ্যে আমরা ফ্রেজ পাবো, তার মধ্যে ওয়ার্ডস পাবো, তার মধ্যে ক্লজ পাবো। তো এবার আমরা জেনে নিই ফ্রেজ। ফ্রেজ কি হচ্ছে? দেখো, ফ্রেজ ডাজ নট মেক কমপ্লিট সেন্স। এর মধ্যে কিন্তু পুরো অর্থ বোঝাবে না। ক্লিয়ার? এটার মধ্যে সবসময় একটা সাবজেক্ট আর প্রেডিকেট থাকবে না। অর্থাৎ ওয়ার্ড থাকবে, কিন্তু সেই ওয়ার্ডগুলো যে সবসময় সাবজেক্ট বা প্রেডিকেট হবে তা কিন্তু নয়। কিন্তু যখন আমরা ফ্রেজের পরবর্তী ইউনিট ক্লজ, সে ক্লজে যাচ্ছি, ক্লজ মানে কিন্তু একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট অবশ্যই হবে এবং তার একটা সেন্স থাকবে। সেটা একটা সেন্স বোঝাবে। কমপ্লিট হতে পারে, নাও হতে পারে, কিন্তু একটা সেন্স থাকে। ঠিক আছে? ফ্রেজ কিন্তু ক্যানট স্ট্যান্ড অ্যালোন ইন একটা সিঙ্গেল সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্সে আলাদা ফ্রেজের কোনো অর্থ হতে পারে না। ঠিক আছে? কিন্তু ক্লজ একা একা স্ট্যান্ড করতে পারে। আমরা একটুখানি দেখি, একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। এক্সাম্পলস আমরা দিয়েছি, দেখো, ইন দ্য পার্ক। পার্কে এই অংশটুকু বাক্যের একটা অংশ। আই হ্যাভ সিন হিম ইন দ্য পার্ক। এই পুরো সেন্টেন্সটা যদি বলি তাহলে এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে ইন দ্য পার্ক হচ্ছে একটা ফ্রেজ। ওকে, এবার দেখো এক্সাম্পলসে আমরা ক্লজ দেখব। ক্লজে কি হচ্ছে দেখো, হু গেভ ইউ এ বুক, সামওয়ান গেভ ইউ এ বুক। এখানে আমরা বলছি হু গেভ ইউ এ বুক। এই যে হু অংশটি এলো, এটা এই ক্লজের একটা চিহ্ন। এগুলো দেখে বোঝা যায় যে এটা ক্লজে রয়েছে, এটা ডিপেন্ডেন্ট অংশ, এটা পুরো অর্থ প্রকাশ করছে না। আমরা আরেকটু ডিপে গেলে আমরা নিশ্চয়ই ব্যাপারটা পরিষ্কার করে বুঝতে পারবো। যাই হোক, আমরা ক্লজ বুঝছিলাম। তো ক্লজে কি হচ্ছে, সাধারণত সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, একটা মিনিং থাকবে, মানে সেন্স ক্লিয়ার করবে। কিন্তু ফ্রেজের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট এরকম ভাবে থাকে না, জাস্ট এ কম্বিনেশন অফ ওয়ার্ডস। ঠিক আছে? তাহলে এক্সাম্পলে আরেকবার দেখে নিই, হোয়েন শি ফরগট হার কিজ, আর এখানে উইদাউট হার প্যারেন্টস ব্লেসিং। ক্লজ কি বলছিলাম? ক্লজ ইজ এ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস। যা খুশি ওয়ার্ডস নয়, রিলেটেড শব্দটি ইউজ করা হয়েছে, একে অপরের সাথে সম্পর্কিত। ঠিক আছে? আর সেখানে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, যা আমরা পরে প্রেডিকেট হিসেবেও বুঝতে পারি। ক্লজ বলতে আমরা যেটা বুঝিয়েছি, সাবজেক্ট থাকছে, ভার্ব থাকছে, আর এই ক্লজের দুটো টাইপ হয়, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ক্লজ কি হচ্ছে? A group of words that has a subject and a predicate. Every complete sentence is made up of at least one or more clause. প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে কিন্তু ক্লজ থাকবেই, এইটা মাথায় রাখতে হবে। ক্লজ মানেই যে সেন্টেন্স হবে তা কিন্তু নয়। সেন্টেন্স মানে ফুল মিনিং বোঝাবে, ফুল সেন্টেন্সে ফুল সেন্স থাকবে, কিন্তু ক্লজে তা হয় না। এবার একটা উদাহরণ আমরা দেখে নিচ্ছি। জন বট এ নিউ কার। এখানে একটাই সেন্টেন্স, একটাই ক্লজ। পরেরটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। জন বট এ নিউ কার বাট হি ইজ ইউজিং হিজ ওল্ড কার।
এখানে দেখো জন বট এ নিউ কার, আগের বাক্যের মতোই, আগের সেন্টেন্সটার মতোই, অতএব এটা একটা সেন্টেন্স, এটাও একটা ক্লজ। এই বাট দিয়ে অংশটা জুড়ে করা হলো হি ইজ ইউজিং হিজ ওল্ড কার। এটা দুটো সেন্টেন্সকে জোড়া হয়েছে, এটা তখন একটা ক্লজ হয়ে গেল। ওকে, তো সেন্টেন্স মানে হচ্ছে একটা পুরো বড় ইউনিট যার আন্ডারে থাকে ক্লজ, ক্লজের আন্ডারে থাকে ফ্রেজ, ফ্রেজের আন্ডারে থাকে ওয়ার্ড। একদম ছোট্ট ইউনিট যদি আমরা বুঝি, প্রথমে আসে ওয়ার্ড, তারপরে আসে ফ্রেজ, তারপরে আসে ক্লজ, তারপরে আসে সেন্টেন্স। এবার ক্লজ বলতে গিয়ে আমরা বললাম যে সাবঅর্ডিনেট মানে ডিপেন্ডেন্ট, যা কারোর উপর নির্ভর করে থাকে, আর আছে কিছু ইনডিপেন্ডেন্ট যা কারোর উপর নির্ভর করে না। যেমন এর আগের বাক্যে আমরা দেখেছি জন বট এ নিউ কার, জন একটা নতুন গাড়ি কিনেছে। এই যে অংশটুকু এটা কারোর উপরে নির্ভর নয়, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা যখন আমরা বলেছিলাম জন বট এ নিউ কার, জন একটা নতুন গাড়ি কিনেছে, বাট হি ইজ ইউজিং হিজ ওল্ড কার, আমরা যদি শুধু এই অংশটুকুনি বলি বাট হি ইজ ইউজিং হিজ ওল্ড কার, পুরোনো গাড়িটি ব্যবহার করছে, এই অংশটিতে আমরা বলতে চাচ্ছি হি ইজ ইউজিং হিজ ওল্ড কার, তার পুরোনো গাড়িটি ব্যবহার করছে। তাহলে কিন্তু তার পুরোনো গাড়িটি ব্যবহার করছে, আমাদের কাছে একটা কোশ্চেন চলে আসে, আমরা পুরো অর্থ পাচ্ছি না, তাই আমাদের এটা ডিপেন্ডেন্ট অংশ। কার উপরে ডিপেন্ডেন্ট? জন বট এ নিউ কার, এই অংশের উপরে ডিপেন্ডেন্ট। তাই এই ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট এই ব্যাপারটা আমাদের আরেকটু বুঝে নেওয়া উচিত। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, উই অল এনজয়েড দ্য ডিনার দ্যাট ড্যাড কুকড ফর আস। আমরা সবাই মিলে সেই রাতের খাবার খুব উপভোগ করেছিলাম যেটা বাবা আমাদের জন্য রান্না করেছিলেন। এখানে দেখো উই অল এনজয়েড দ্য ডিনার, এই অংশটুকুনি কারোর উপরে নির্ভর নয়, এটি ইন্ডিপেন্ডেন্ট অংশ। দ্য ড্যাড কুকড ফর আস এটা ডিপেন্ডেন্ট অংশ। এই ড্যাড কুকড ফর আস এটা প্রথম অংশের উপর নির্ভরশীল, যা হচ্ছে এই ড্যাড কুকড ফর আস এইটুকুনি হচ্ছে ডিপেন্ডেন্ট অংশ বা ক্লজের অংশ। ওকে, এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট অর্থাৎ ডিপেন্ডেন্ট। এই পুরো অংশটা উই থেকে আজ পর্যন্ত উই অল এনজয়েড দ্য ডিনার দ্যাট ড্যাড কুকড ফর আস, এটি হচ্ছে একটা সেন্টেন্স, কিন্তু এর সাথে সাথে এক ক্লজও রয়েছে। ঠিক আছে, আরেকটা উদাহরণ আছে, ইফ ইউ সেট রিয়ালিস্টিক গোলস ইউ আর মোর লাইকলি টু সাকসিড। যদি তুমি রিয়ালিস্টিক গোলস রাখো, যদি তুমি বাস্তবসম্মত লক্ষ্য রাখো, তাহলে তুমি গোলে পৌঁছে যাবেই। তাহলে এখানে কি হলো, ইফ ইউ সেট রিয়ালিস্টিক গোলস এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অংশ, কারণ ইফ ইউ সেট রিয়ালিস্টিক গোলস, যদি তুমি একটা বাস্তবসম্মত লক্ষ্য রাখো, এটা আমাদের কমপ্লিট সেন্স দিচ্ছে না, এটা ডিপেন্ডেন্ট অংশ। কার উপরে ডিপেন্ডেন্ট? ইউ আর মোর লাইকলি টু সাকসিড। হ্যাঁ, এই অংশের উপর নির্ভর করছে। তো এবার আমরা আরেকটু ডিপে গেলে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবো। তা আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখছি, সাথে সাথে ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো, অসিত প্লেস হকি। ওকে, এটা কমপ্লিট সেন্স আছে, সাবজেক্ট আছে, প্রেডিকেটস আছে। প্রেডিকেটস বলতে আমরা ভার্ব ফ্রেজটাকেই এখানে বুঝবো, অসিত প্লেজ হকি, অসিত হকি খেলে। ক্লিয়ার? দেখো এখানে ডিপেন্ডেন্ট অংশ কি আছে? অ্যাজ হি এনজয়েজ ইট, যেহেতু সে ওটা উপভোগ করে, আনন্দ পায়। আমরা যদি শুধু অ্যাজ হি এনজয়েজ ইট অংশটুকুনি বলি, তাহলে এটা কিন্তু শুধু একা একা অর্থ প্রকাশ করতে পারে না। এর অর্থ প্রকাশ করার জন্যে অসিত প্লেজ হকির উপরে নির্ভর করতে হয়। তাই অসিত এই অংশটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর অ্যাজ হি এনজয়েজ ইট এটা হলো ডিপেন্ডেন্ট অংশ। ওকে, তাহলে এই যে ইন্ডিপেন্ডেন্ট অংশটা পেলাম, এটা কিন্তু আলাদা একা একা একটা সেন্টেন্স, কিন্তু ডিপেন্ডেন্ট অংশটা সেন্টেন্স নয়, এটি একটি ক্লজ। ডিপেন্ডেন্ট অংশ সবসময় ক্লজ হয়। ওকে, আরেকটা উদাহরণ আমরা দেখি। দেখো লাস্টেরটা আছে, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমার অবশ্যই উচিত কঠিন পরিশ্রম করা। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, যদি তুমি জীবনে সফল হতে চাও। এই যে যদি তুমি জীবনে সফল হতে চাও, এই যদি অংশটুকুনি হচ্ছে ডিপেন্ডেন্ট অংশ। কার ডিপেন্ডেন্ট অংশ? ওই ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর্থাৎ প্রথম অংশটির উপরে ডিপেন্ডেন্ট অংশ। এই প্রথম অংশটি এখানে ইন্ডিপেন্ডেন্ট, এটি একটি সেন্টেন্স, কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ এর মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, বা ভার্ব ফ্রেজ প্রেডিকেট অংশটুকুনি রয়েছে, কিন্তু এটি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করেনি, তাই এটি সেন্টেন্স নয়, এটি ক্লজ, এটি সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? এটা ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা এতক্ষণ সেন্টেন্স বুঝতে গিয়ে আমরা ওয়ার্ড আলোচনা করলাম, ফ্রেজ আলোচনা করলাম, ক্লজ আলোচনা করলাম, আবার ব্যাক টু সেন্টেন্স। ওকে, তাহলে এ সিম্পল সেন্টেন্স কি জিনিস? এ সিম্পল সেন্টেন্স ইজ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে যেখানে, আর
যেখানে একটা কমপ্লিট থট থাকবে, কমপ্লিট মিনিং থাকবে, কমপ্লিট সেন্স থাকবে, একটা ফুল স্টপ থাকবে, সেন্টেন্সটা শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। ওকে, দ্যাট হ্যাজ সাবজেক্ট অ্যান্ড ওন ওয়ান ভার্ব, যেটা নিজস্ব একটা ক্রিয়াপদ থাকবে। এক্সাম্পল, দ্য বেল র্যাং, ঘন্টাটি বেজেছিল। সাম স্টুডেন্টস লাইক টু স্টাডি ইন দ্য মর্নিং, কিছু স্টুডেন্টস আছে যারা সকালে পড়তে চায়। সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে? A sentence consisting of one dependent clause and one independent clause. সিম্পল সেন্টেন্সে শুধু ছিল ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু কমপ্লেক্সে যখন আমরা চলে এলাম এখানে একটা ডিপেন্ডেন্ট অর্থাৎ সাবঅর্ডিনেট বা নির্ভরশীল একটা অংশ এর সঙ্গে চলে আসবে। কিরকম? কমপ্লেক্স সেন্টেন্সেস আর কম্পোজড অফ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড টু অর মোর ডিপেন্ডেন্ট ক্লজ। একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবেই, দুই বা ততোধিক ডিপেন্ডেন্ট অংশ বা সাবঅর্ডিনেট বা নির্ভরশীল অংশ থাকবে। এগুলো সাধারণত জয়েনিং করা হয় কিভাবে? বিকজ, দ্যাট, হোয়েন, হু, হোয়ার, দেয়ারফর, অলদো, এই সমস্ত শব্দ দিয়ে জোড়া হয়। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমরা বুঝেছি এটা ইন্ডিপেন্ডেন্ট, একটা অংশ থাকে তার সঙ্গে এবং তার সঙ্গে কিছু ডিপেন্ডেন্ট অংশ থাকে। আর এই যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স পড়তে এলাম, এটা কিন্তু আলাদা একা একা এর কোনো অর্থ নেই। এটাকে আমরা কমপ্লেক্স বললাম কেন? এটা কমপ্লেক্স বলার কারণ হচ্ছে এটা প্রোভাইডিং এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট সার্টেন ওয়ার্ডস আর ফ্রেজেস। ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে আরও কিছু এক্সট্রা অংশ, আরও কিছু এক্সট্রা ইনফরমেশন জুড়ে দেয় বলে এই সাবঅর্ডিনেট অংশটুকুকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। ঠিক আছে, এখানে আইডিয়াটাই হচ্ছে কমপ্লেক্স। মেন ক্লজ আমরা পাচ্ছি এবং সাথে সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি। এবার আমরা চলে আসবো থার্ড পার্ট, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা কিরকম? এটা হচ্ছে টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার একটু রিক্যাপ করে নিই। সিম্পল সেন্টেন্সে শুধু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটাই, কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, বা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ। আর এইখানে যখন আমরা কম্পাউন্ডে চলে এলাম তখন কি বলছে? একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার? দ্য স্টুডেন্ট ফিনিশ ক্লাস অ্যান্ড দে ওয়েন্ট টু লাঞ্চ। ক্লাস শেষ করলো এবং তারা খেতে গেল। আরো কিছু দেখে নেই এক্সাম্পলস। মেরি ওয়েন্ট টু মুভি ওয়াইল জন বট ফুড। মেরি সিনেমা দেখতে গিয়েছিল যখন জন খাবার কিনে এনেছিল। ওকে, তাহলে আজকে আরো একবার আমরা রিক্যাপ করে নিই। আমরা সেন্টেন্স পড়লাম, সেন্টেন্সের আমরা সেকেন্ড পার্ট পড়ছি। প্রথম পার্টে আমরা অ্যাকর্ডিং টু ফাংশন 4টে সেন্টেন্সে ভাগ করেছিলাম, সেটা আমাদের প্রিভিয়াস ভিডিওতে রয়েছে। এই ভিডিওতে আমরা জানলাম স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। স্ট্রাকচার বুঝতে গিয়ে আমাদেরকে ওয়ার্ডের সাহায্য নিতে হয়েছে, আমাদেরকে ফ্রেজের সাহায্য নিতে হয়েছে, আমাদেরকে ক্লজের সাহায্য নিতে হয়েছে। ওয়ার্ড আমরা সবাই বুঝি। ফ্রেজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস বাট ডাজন্ট হ্যাভ ক্লিয়ার মিনিং, ক্লিয়ার সেন্স। ওর মধ্যে আলাদা করে সাবজেক্ট প্রেডিকেট বা সাবজেক্ট ভার্ব এরকম থাকে না। ক্লজে আলাদা সাবজেক্ট আলাদা ভার্ব প্রেডিকেট থাকে বটে, কিন্তু কখনো কখনো এটা মিনিং পুরো প্রকাশ করে, কখনো পুরো মিনিং প্রকাশ করতে পারে না। সেই জন্যে সেন্টেন্সের গঠন অনুযায়ী কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, কখনো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। তো কমপ্লেক্স সেন্টেন্স কখন তৈরি হয়? যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ চলে আসে। আর কম্পাউন্ড সেন্টেন্স কখন চলে আসে? যখন একাধিক ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স একসাথে যুক্ত হয়, তখন তৈরি হয় কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তোমাদের কেমন লাগলো এই ক্লাস? যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিও। আমাদের সাথে জুড়ে থেকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা তোমরা ইংলিশ স্পিকিং কোর্সে ভর্তি হয়েছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে অনেক, সেগুলো তোমরা সব ভিডিও দেখবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে যাও। আমাদের ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস চলছে, সেখানে তোমরা জুড়ে যাও আর আমাদের সাথে জুড়ে থাকো। আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই।